বাংলা সাহিত্যের অন্যতম অহংকারী, মেধাবী আর দারুণ কৌতূহলোদ্দীপক একটা চরিত্রকে নিয়ে আজ আমরা কথা বলবো। এমন এক চরিত্র যে প্রচলিত কোনো নিয়ম মানে না, বরং নিজের নিয়ম নিজেই তৈরি করে নেয়। চলুন আর কথা না বাড়িয়ে সরাসরি মূল আলোচনায় ঢুকে পড়া যাক এবং দেখা যাক কিভাবে এই চরিত্রটি তার চারপাশের জগৎকে একেবারে নিজের মতো করে সাজাতে চায়। শুরুতেই একবার এই ঐতিহাসিক পৃষ্ঠাটার দিকে তাকানো যাক। এটি রবীন্দ্রনাথ ঠাকুরের সেই বিখ্যাত শেষের কবিতা উপন্যাসের মূল প্রচ্ছদ। আমাদের আজকের এই পুরো বিশ্লেষণটি কিন্তু এই বইয়ের পাতাগুলো থেকেই সরাসরি উঠে এসেছে। পড়তে পড়তে ছড়িয়ে থাকা এক অদ্ভুত বিদ্রোহের গল্প আজ আমরা ধাপে ধাপে উন্মোচন করব। আজকের এই আলোচনায় আমরা মূলত ৬টি বিষয় নিয়ে কথা বলবো। অমিত রায় নামের এই প্রথাবিরোধী চরিত্রটি আসলে কেমন, তার স্টাইল বনাম ফ্যাশন দর্শন, প্রেম নিয়ে তার একদম ভিন্নধর্মী চিন্তা, খোদ রবীন্দ্রনাথের বিরুদ্ধেই তার সাহিত্যিক বিদ্রোহ, নিবারণ চক্রবর্তীর হঠাৎ আগমন এবং সবশেষে তার শিলং যাত্রার পেছনের কারণ। প্রথমেই আসা যাক আমাদের প্রথম পর্বে, অমিত রায়, এক প্রথাবিরোধী চরিত্র। চলুন পরিচয় ঘটি এমন এক মূল চরিত্রের সাথে, যার সাথে সাধারণ মানুষের কোনো মিলই নেই। চরিত্রটির নাম অমিত রায়, অক্সফোর্ড ফেরত ব্যারিস্টার, জন্মগতভাবেই প্রচণ্ড ধনী। কিন্তু সবচেয়ে মজার ব্যাপার হল, অন্যদের থেকে নিজেকে আলাদা রাখার জন্য তার ভেতরে একটা মরিয়া চেষ্টা সবসময় কাজ করে। যেমন ধরুন, বিদেশি বন্ধুরা যাতে সহজেই ডাকতে পারে, তাই সে নিজের নামের বানান ইংরেজিতে AMIT বা অমিত লেখে। মেধা দারুণ তীক্ষ্ণ হলেও প্রথাগত বই মুখস্থ করা সে দুচোখে দেখতে পারে না। ভিড় থেকে আলাদা হওয়ার এক সহজাত তাগিদ তার ভেতরে সবসময় কাজ করে। আর তার পোশাক আশাকের বর্ণনাটা তো আরও চমৎকার। বইয়ের এই অংশটা খেয়াল করলেই বোঝা যায় তার বেশভূষা কতটা হিসেবি আর অদ্ভুত। পরনে চুনট করা সাদা ধুতি আর ডান দিকের কোমর পর্যন্ত বোতাম দেওয়া একেবারে অন্যরকম একটা পাঞ্জাবি। সে কোনোভাবেই ৫ জনের মধ্যে একজন হতে রাজি নয়। সে হতে চায় একেবারে আলাদা, একাই ১০০। এবার দ্বিতীয় পর্ব, স্টাইল বনাম ফ্যাশন। চলুন দেখি এই স্বকীয়তা কিভাবে তার জীবনের মূল দর্শনে পরিণত হয়েছে। এটাই হলো সেই চশমা যার ভেতর দিয়ে অমিত পুরো পৃথিবীকে মাপে। অমিত রায় পুরো সমাজকে খুব কড়াভাবে দুটো ভাগে ভাগ করে। একদল হলো যাদের নিজস্ব স্টাইল আছে, আর অন্য দল যারা স্রেফ অন্ধের মতো ফ্যাশন করে। তার মতে স্টাইল জিনিসটা একেবারেই নিজের, এটা মানুষের আসল পরিচয়। আর ফ্যাশন, ওটা হলো স্রেফ ভিড়ের সাথে মিশে যাওয়ার জন্য একটা দলবদ্ধ অনুকরণ, মানুষের একটা মুখোশ মাত্র। উপন্যাসের এই তীক্ষ্ণ কথাটা একবার খেয়াল করুন। ফ্যাশনটা হলো মুখোশ, স্টাইলটা হলো মুখশ্রী। কি অসাধারণ একটা উক্তি, তাই না? অমিত ঠিক এভাবেই শব্দকে অস্ত্র হিসেবে ব্যবহার করে নিজেকে সাধারণ জনতার চেয়ে এক ধাপ ওপরে রাখতে ভীষণ পছন্দ করে। তৃতীয় পর্ব, প্রেম নিয়ে অভিনব দর্শন। যার জীবন এত কঠোর আর অদ্ভুত নিয়মে বাঁধা, সে প্রেম বা বিয়ে নিয়ে কী ভাবে, চলুন সেটাই দেখি। প্রেমের ক্ষেত্রেও অমিত প্রচলিত নিয়মের ঘোর বিরোধী। প্রথাগত ঘটকালি বা সম্বন্ধ করে বিয়ে করাটা তার একেবারে দুচোখের বিষ। এখানকার এই উদ্ধৃতিটাই তার বড় প্রমাণ। সে আসলে কোনো সাধারণ গ্রহের আশায় বসে নেই। সে এমন এক ধূমকেতুর অপেক্ষায় আছে যার পরিচয় একেবারেই তার নিজস্ব। শুধু কি তাই, বিমি বোস নামে এক উচ্চশিক্ষিত মেয়ের সাথে তার বিয়ে প্রায় ঠিক হতে চলেছিল, কিন্তু অমিত তাকে সরাসরি বাতিল করে দেয়। কারণ অমিতের কাছে স্রেফ বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি থাকলেই হবে না, নিজস্ব একটা কালচার বা মৌলিকতা থাকতে হবে। আর তার এই অতি বাছাই করা স্বভাব দেখে পরিবার তো প্রায় হাল ছেড়েই দিয়েছে যে এই ছেলে জীবনে কোনোদিন থিতু হবে। এবার আসা যাক সবচেয়ে সাহসী আর রোমাঞ্চকর অংশে, পর্ব ৪, রবীন্দ্রনাথের বিরুদ্ধে বিদ্রোহ। এখানে অমিত তার তীক্ষ্ণ সমালোচনার তীর খোদ নিজের স্রষ্টার দিকেই তাক করেছে। একটা সাহিত্য সভায় সভাপতির ভাষণ দিতে গিয়ে সে একেবারে চমকে দেওয়ার মতো কিছু দাবি করে বসে। একটু ভাবুন, সে বলছে কবিদের কবিত্ব করার মেয়াদ নাকি হওয়া উচিত মাত্র ৫ বছর। এরপরই তাদের জোর করে অবসরে পাঠাতে হবে, আর বয়স ৩০ পার হলে তো কথাই নেই। পুরনো আর প্রতিষ্ঠিত লেখকদের এই যে অন্ধ পূজা, সেটা চিরতরে বন্ধ করাই তার মূল লক্ষ্য। এখানকার মেটা কমেডি বা আত্ম-উপহাসের বিষয়টা বেশ দারুণ। রবীন্দ্রনাথ ঠাকুর নিজেই এমন একটা চরিত্র তৈরি করেছেন, যে চরিত্র কিনা খোদ রবীন্দ্রনাথেরই সাহিত্যিক আধিপত্যকে তুলোধুনো করছে। সাহিত্য সভায় দাঁড়িয়ে অমিত সরাসরি রবি ঠাকুরের অন্ধ অনুসারীদের কড়া সমালোচনা করে। অমিত আসলে কি চায় সেটা এই তুলনাটা দেখলেই একেবারে পরিষ্কার হয়ে যাবে। সে রবি ঠাকুরের কবিতাকে বলছে গোলাকার, নরম, যেন গোলাপ বা নারীর মুখের মতো। তার দাবি হলো এমন এক নতুন কবিতার যা হবে একেবারে বর্ষার ফলার মতো তীক্ষ্ণ, শক্ত আর আধুনিক স্থাপত্যের মতো ঋজু। নরম রোম্যান্টিসিজমের দিন সে শেষ করতে চায়। পঞ্চম পর্ব,
নিবারণ চক্রবর্তীর আগমন। পুরনো সাহিত্যিক শাসনকে উৎখাত করার জন্য অমিত এবার তার সবচেয়ে বড় অস্ত্রটা বের করে আনে। সাহিত্য সভায় যখন সবাই পুরনো ধারা নিয়ে মেতে আছে তখন সেই স্তব্ধতা ভেঙে অমিত নিজের পকেট থেকে একটা কবিতা বের করে। এমন এক কবির কবিতা যার নাম কেউ কোনোদিন শোনেনি, নিবারণ চক্রবর্তী। এই অচেনা অথচ তীব্র আধুনিক এক কবির লেখা পড়ে সে পুরো সভাকে একেবারে চমকে দেয়। বইয়ের এই পৃষ্ঠার অক্ষরগুলোর দিকে একটু চোখ বুলানো যাক। প্রথাগত কবিতার চেয়ে এর আকার আর বিন্যাস একেবারে আলাদা, লাইনগুলো যেন ভাঙা ভাঙা, তীক্ষ্ণ, ঠিক যেমনটা অমিত চেয়েছিল, বর্ষার ফলার মতো শক্ত আর ধারালো। আমি আগন্তুক, আমি জনম মরণের প্রচণ্ড কৌতুক, অত্যন্ত নাটকীয়ভাবে অমিত এই লাইনগুলো সভায় পাঠ করে, আর সবার মনেই তখন একটা বিশাল খটকা লাগে। এই নিবারণ চক্রবর্তী কি আসলে অমিত রায়েরই নিজের কোনো গোপন ছদ্মনাম? সবশেষে আমরা চলে এসেছি পর্ব ৬, শিলংয়ের পথে যাত্রায়। অমিতের এই তীব্র প্রথাবিরোধী দর্শন অবশেষে তাকে তার চেনা সমাজ থেকে অনেক দূরে সরিয়ে নিয়ে যায়। অমিতের দুই বোন সিসি আর লিসি হল ফ্যাশনের অন্ধ অনুসারী। তারা এবং সমাজের অন্য সব ফ্যাশনেবল মানুষ দল বেঁধে ছুটিতে দার্জিলিং যায়। তো সবাই যেহেতু দার্জিলিং যায়, অমিতের পক্ষে কি আর সেখানে যাওয়া সম্ভব? কখনোই না। তাই সে বেছে নেয় সম্পূর্ণ ভিন্ন এক গন্তব্য। তার শিলং বেছে নেওয়ার কারণ একদম পরিষ্কার। ফ্যাশন সর্বস্ব ভিড় থেকে পালিয়ে সে খোঁজে এক প্রকৃত নির্জনতা। শিলংয়ের এই যাত্রা আসলে তার সেই ফ্যাশনের চেয়ে স্টাইল বড় এই দর্শনেরই একটা বাস্তবিক রূপ। নিজের স্বকীয়তা বাঁচাতে চেনা সমাজ থেকে দূরে পাহাড়ে গিয়ে ওঠে সে। এখন সবচেয়ে বড় প্রশ্ন হল, সমাজকে নিয়ে প্রতিনিয়ত উপহাস করা এই স্টাইলের রাজা অমিত রায় শিলংয়ের ওই নির্জন পাহাড়ে গিয়ে কি এমন কারোর মুখোমুখি হবে যে তার সব অহংকার নিমিষে ভেঙে দেবে? তার এই প্রথাবিরোধী নিয়মগুলো কি বাস্তব পৃথিবীতে আদৌ ঠিকবে? এই বিরাট কৌতূহল রেখেই আজকের আলোচনা এখানেই শেষ করছি।